ডেমফোন মেডিকেল স্টুডেন্ট পক্ষ থেকে আজকে লাইভ সেশনে সবাইকে জানাচ্ছি সুস্বাগত। প্রতিবারের মতোই আপনাদের সাথে আমি আছি ডক্টর সাজিদ হোসেন। এবারই সিএমসি থেকে এমবিবিএস পাস করছি। তো আমি খুব রিসেন্ট যেহেতু ফাইনাল প্রফ দিয়েছি, সো মোটামুটি আমি আলহামদুলিল্লাহ ফাইনাল প্রফটা এক চান্সে পাস করেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমি কি কি অ্যাপ্রোচ নিয়েছি, রিটেন হোক, ভাইভা হোক, অসপি হোক আর কেস হোক, মানে কোন জিনিসগুলো আমি করছি যেগুলো আসলে আপনাদেরও করা উচিত। ওকে, যেহেতু আপনারা সামনে ফাইনাল প্রফ দিবেন, খুব সম্ভবত আমাদের ফ্রেন্ড যারা সাপ্লিমেন্টারিতে এক্সাম দিবে তারা জানুয়ারি, খুব সম্ভবত জানুয়ারিতে ফাইনাল প্রফের সাপ্লিমেন্টারি এক্সাম হচ্ছে। যারা সিনিয়র আন্ডারে আছেন বিশেষ করে তারা, আর মেইন প্রফগুলো ডিইউ সিইউ সবগুলো যদি হিসাব করি মার্চ এপ্রিল মে, এই 3 মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, যেহেতু এটা জানুয়ারিতে হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সাম, মার্চে হওয়ার সম্ভাবনা কম হবে যদি জানুয়ারিতে ফাইনাল প্রফ পেয়ে থাকে। যেমন আমাদের সিএমসিতে বা সিওর আন্ডারে যেসব মেডিকেল আছে তাদের ফাইনাল প্রফটা কিন্তু জানুয়ারিতে হচ্ছে, ফাইনাল প্রফ সাবডিটা, যার কারণে তাদের মেইন রেগুলার ফাইনাল প্রফ এটা মার্চে হওয়ার সম্ভাবনা কম, এপ্রিল মেতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমার মতে আর কি। তো যাই হোক, এই ভিডিওটা বা এই লাইভ সেশনটা তাদের জন্য যারা এই সময়গুলোতে ফাইনাল প্রফে বসবে, আইদার সাপ্লি হোক অথবা মেইন রেগুলার প্রফ হোক। ওকে, তো আমি আজকে বিশেষ করে আলোচনা করতেছি হাউ টু অ্যাপ্রোচ টু ফাইনাল প্রফ, কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন এবং কিভাবে কোন জিনিসগুলো আপনি মাথায় রাখলে আপনার খুব সহজে ইনশাআল্লাহ ফাইনাল প্রফের প্রতিটা স্টেপ ক্লিয়ার হবে। আচ্ছা, তো সাউন্ড একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি ফ্যানটা অফ করছি। দেখেন, ফাইনাল প্রফের জন্য আমাদের সাবজেক্ট হচ্ছে 3টা। নাম্বার 1 মেডিসিন, নাম্বার 2 সার্জারি, নাম্বার 3 গাইনি এন্ড অবস। ওকে, মেডিসিনের সাথে কিন্তু পেডি আছে, সার্জারির সাথে আইএনটি আছে, আর গাইনি অবস তো দুটো আলাদা পেপারই। ওকে, তো দেখেন ফাইনাল প্রফটা বিশেষ করে আমরা কিন্তু ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ, থার্ড প্রফ যারা দিছি তাদের জন্য বলবো ফাইনাল প্রফটা কিন্তু কিছুটা ডিফারেন্ট। এটার অ্যাপ্রোচ থেকে শুরু করে এটার প্রতিটা জিনিস স্টেপগুলো আপনি যতক্ষণ ফাইনাল প্রফ দিচ্ছেন না ততক্ষণ বুঝবেন না এটা কতটা আলাদা। বিগত প্রফগুলোর চেয়ে যে কতটা ডিফারেন্স সেটা আপনি একমাত্র পরীক্ষা দেওয়ার পরেই বুঝবেন, যেমনটা আমি বুঝতেছি। তো আমাকে অনেকেই মেসেঞ্জারে নক করে যে ভাইয়া সামনের ফাইনাল প্রফ কিভাবে পড়ব। তো এরকম অনেকগুলো কোয়েশ্চেন আমাকে করে যে কেসগুলো কিভাবে সাজাবো, ভাইবার জন্য কি রকম হবে, রিটেনের জন্য কি রকম পড়ব। তো আমি ভাবতেছি এরকম ইন্ডিভিজুয়াল অনেককে আমার যদি অ্যানসার করতে হয় তার চেয়ে বড় আমি একটা লাইভ সেশন নিয়ে নিই, তাদের সবারই যার যে কোয়েশ্চেন আছে সেগুলোর অ্যানসার কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আজকে লাইভ সেশনে আমি খুব বেশি প্রলং করব না, আমি একসাথে ফাইনাল প্রফ ইন ডিটেইলস সব আলোচনা করতে পারবো না। আমি চেষ্টা করতেছি আজকে যতটুকু পারা যায় আলোচনা করব, আর সামনে যদি আমার কখনো সময় সুযোগ হয় আমি ইনশাআল্লাহ আরেকটা সেশন নেওয়ার চেষ্টা করব। ওকে, তো দেখেন ফাইনাল প্রফের জন্য আমাদের স্টেপ কি। ওকে, স্টেপ হচ্ছে আমার সবার আগে আমার রিটেনে বসতে হবে, রিটেন এক্সাম। ওকে, দেন হচ্ছে আমার অসপি, দেন হচ্ছে আমার কেস প্লাস ভাইভা। ওকে, কেসের মধ্যে লং শর্ট দুইটাই আছে। ওকে, তবে গাইনি অবসের ক্ষেত্রে কোনো শর্ট কেস নাই, দুইটা লং কেস থাকে। যাই হোক, আমি একটু আমার হিস্ট্রি শেয়ার করি, বা আমি যে যখন ফাইনাল প্রফ দিচ্ছি তার কিছুটা দিনও আগে আমি জানতাম না যে মানে গাইনি অবসে শর্ট কেস আসে না। ওকে, আমি ভাবছি কি মেডিসিনে যেহেতু শর্ট কেস থাকে, সার্জারিতে থাকে, দ্যাট মিন্স গাইনি অবসে থাকবে। বাট যখনই আমি পরীক্ষার আগে খুব সম্ভবত আমি রিটেনের পরেই বুঝতে পারছি যে কি গাইনি অবসে শর্ট কেস থাকে না, দুটো লং কেস থাকে। ওকে, তো এরকম অনেকগুলো কোয়েরি আমার মধ্যে ছিল যেগুলো আমি সিনিয়রদেরকে নক করে জানার চেষ্টা করছি। হয়তো এরকম আমার মতো যদি কি একজন লাইভ সেশন নিতে আমাদের সিনিয়রদের মধ্যে, তাহলে ব্যাপারটুকু আমাদের জন্য একটু সহজ হতো। ওকে, তো যাই হোক, আমার যেহেতু একটা গ্রুপ আছে ওই ওটার প্রেক্ষিতে আমি লাইভ সেশনটা নিচ্ছি। আশা করি আপনাদের যার যে কোয়েশ্চেনটা আছে সব
ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন রিটেন, অসপি, কেস, ভাইভা। ওকে, একটা কথা মাথায় রাখবেন, গাইনি অপসে কোনো শর্ট কেস থাকে না, দুইটা লং কেস। ওকে, মেডিসিনের ক্ষেত্রে শর্ট কেস হচ্ছে 5টা। মেডিসিনের শর্ট কেস হচ্ছে কয়টা? 5টা। এর মধ্যে 3টে শর্ট কেস ইউজুয়ালি মেডিসিন থেকে আসে, 2টা শর্ট কেস পেডি থেকে আসে। ওকে, 2টা শর্ট কেস পেডি থেকে আসে, পেডি প্লাস নিউনেট। ওকে, পেডি প্লাস নিউনেট থেকে 2টা শর্ট কেস আসে, একটা পেডি থেকে আসে আর একটা নিউনেট থেকে আসে। পেডি বলতে আমি 1 বছরের পরের যে বয়সটা ওটাকে ধরতেছি আর কি। যাই হোক, দুইটাই পেডির আন্ডারে পড়ে। তো নিউনেট থেকে আসে একটা শর্ট কেস, মেইন পেডি থেকে আসে একটা শর্ট কেস, মেডিসিন থেকে আসে 3টা শর্ট কেস। টোটাল 5টা শর্ট কেস হচ্ছে মেডিসিনের জন্য, লং কেস একটা। তো এই 5টাতে নাম্বার হচ্ছে কত? 50। লং কেসের নাম্বার কত? 50। ওকে, তো কেসে আপনার টোটাল নাম্বার হচ্ছে কত? 100। ওকে, তারপর মেডিসিনের ভাইভা মোড। মেডিসিনের ভাইভা মোড হচ্ছে 3টা। একটা হচ্ছে আপনার মেডিসিন 1, আরটা মেডিসিন 2, আরটা পেডি। ওকে, তাহলে মেডিসিনের ভাইভা মোড কয়টা? 3টা। একটাতে ভাইভাতে ইউজুয়ালি এক্স-রে থাকে প্লাস পিক্টোরিয়াল থাকে কিছু। এগুলো আমি পরে ইনশাআল্লাহ দেখি আরেকটা ক্লাস, আরেকটা সেশনে আর ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। তো মেডিসিন 1 এ ইউজুয়ালি এক্স-রে পিক্টোরিয়াল থাকে। পিক্টোরিয়াল মানে কিছু চিত্র যেটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। যেমন দিয়ে দিতে পারে একটা মেলার রেস ওয়ালা একটা চিত্র, তা আপনাকে বলতে হবে যে ফিগারটা দেখে আপনাকে বলতে হবে যে আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, আপনার ডায়াগনোসিস কি। ধরেন আপনার ডায়াগনোসিস বলেন এসএবি, দেন স্যার ফার্দার আপনাকে কোশ্চেন করবে যে এখানে কি ইনভেস্টিগেশন করব, এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি, এটা এসএবি কেন বললা, এরকম কোশ্চেন করতে পারে। ওকে, আরেকটা বায়োবোর্ড শুরু হয় ইসিজি প্লাস পিক্টোরিয়াল। ওকে, তো এগুলো আমি ভাইভা রিলেটেড আরেকটা সেশন নেওয়ার চেষ্টা করব। আজকে জাস্ট একটু ওভারঅল বলে দিচ্ছি। আমি এক্স-রে ইসিজি নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন বলার চেষ্টা করব। পেডিতে ইউজুয়ালি এক্স-রে থাকে, পিক্টোরিয়াল থাকে, ইনস্ট্রুমেন্ট থাকে। তো পেডিতে এক্স-রেও থাকতে পারে, পিক্টোরিয়াল থাকতে পারে, ইনস্ট্রুমেন্টও থাকতে পারে। ওকে, তো এগুলো হচ্ছে আমার ভাইভা বোর্ড। মাথায় রাখতে হবে মেডিসিন ভাইভা বোর্ড এবং সার্জারি ভাইভা বোর্ডে, সরি, মেডিসিন ভাইভা বোর্ড এবং গাইনি অপস ভাইভা বোর্ডে টাইমটা লিমিটেড থাকে। কিছু মেডিকেলে, হয়তো সব মেডিকেলে থাকে আমার জানা নেই। আমাদের সিএমসি তে আমি মেডিসিন প্রতিটা ভাইভা বোর্ডে সময় পাইছি খুব সম্ভবত 6 মিনিট করে। ওকে, প্রতিটা ভাইভা বোর্ডে আবার 2জন করে টিচার, 2 টিচার ইন এভরি ভাইভা বোর্ড। প্রতিটি টিচার 3 মিনিট করে ধরে, 3 মিনিট পর বেল দিছিল আমার সময়। তো 6 মিনিট 6 মিনিট 6 মিনিট টোটাল 18 মিনিট ভাইভা দিতে পারবেন আপনি মেডিসিনে। ওকে, প্রতিটা ভাইভা বোর্ডের মার্কস হচ্ছে কত? 50 50 50। ওকে, তো যাই হোক, এগুলো হচ্ছে মেডিসিন ভাইভা বোর্ড রিলেটেড কথা বলছি। ওকে, তাহলে মেডিসিন ভাইভা বললাম, মেডিসিন কেস বললাম। এবার আসি মেডিসিন অসপি। মেডিসিন অসপি মার্কস কত? 50। আপনার এখানে কিন্তু 150 মার্কস হয়ে গেছে অলরেডি। ওকে, 150 এদিকেও তো 100, কত 250 অলরেডি হয়ে গেল। তো মেডিসিনে অসপি তাই কয়টা? অসপি কত নাম্বার? 50 নাম্বার। এটা আপনার অনেকগুলো কোশ্চেন থাকবে, খুব সম্ভবত 10টা কোশ্চেন ছিল মনে হয়, 10টা হবে। হ্যাঁ, মেডিসিনে আগের কারিকুলামে প্রতিটা কোশ্চেন 10 করে থাকতো মার্কস সম্ভবত, বাট নিউ কারিকুলামে আপনার 50 মার্কস থাকে, খুব সম্ভবত 10টা কোশ্চেন। হ্যাঁ, তো এই হচ্ছে অসপি, কেস, ভাইভা, অ্যাবাউট মেডিসিন। দেন আসে রিটেন, পেপার 1, পেপার 2। পেপার 1 এ 100 মার্কস, পেপার 2 তে 100 মার্কস। ওকে, তাহলে টোটাল মেডিসিনের মার্কস কত? 500। ওকে, তাহলে মার্কস ডিস্ট্রিবিউশনটা আশা করি আপনারা বুঝতে পারছেন। রিটেনে কত বললাম? 200, অসপিতে 50, 10টা সেশন থাকে। হ্যাঁ, আর কেস, লং কেস একটা 50, শর্ট কেস 5টা, এর মধ্যে 3টা মেডিসিন, একটা ইনফ্যান্ট মানে যেগুলো জেনারেল এক্সামিনেশন বা অ্যাবডোমেন এক্সামিনেশন দিতে পারে, আর নিওনেটের একটা কোশ্চেন থাকে আইএমসিআই থেকে। ওকে, তাহলে 50 নাম্বার শর্ট কেস, 50 নাম্বার লং কেস, 50 নাম্বার কি অসপি 150। তারপর মেডিসিন 3টা ভাইভা বোর্ড 150, 300, রিটেন 200, 500। ওকে, তদ্রুপ ভাবে সার্জারিও 500, গাইনি অপসও 500। আমি আজকে গাইনি অপসের মার্ক ডিস্ট্রিবিউশনটা কি বলবো নাকি আমি
আচ্ছা আমি ইনশাআল্লাহ বলি মার্ক ডিস্ট্রিবিউশনটাই আজকে বলি। আজকে আসলে অ্যাপ্রোচটা আমি ফুল শেষ করতে পারবো কিনা বলতে পারছি না। আজকে আমি আসলে একটু বেসিক জিনিসগুলো বলে ফেলি যেটা আসলে জানা দরকার সবার। হ্যাঁ, কোনটাতে এক্স-রে থাকে, কোনটাতে ইসিজি থাকে, কোথায় পিক্টোরিয়াল থাকে, কোথায় ইনস্ট্রুমেন্ট থাকে। বিশ্বাস করেন আমি আপনাদের সময় থাকতে মানে এরকম 4-5 মাস আগে কিছুই জানতাম না, সত্য কথা। এক্স-রেতে কি থাকে, এক্স-রে থেকে কোন সিস্টেমে কোশ্চেন করে, যেমন রেসপিরেটরি সিস্টেমে যাবে, ইসিজি থেকে কোন সিস্টেমে ঢোকে, সিভিএস এ ঢোকে। তাহলে একজন স্টুডেন্ট যদি সিভিএস এবং রেসপিরেটরি সিস্টেমের ভালো প্রিপারেশন নিয়ে যায়, তার 3 মিনিটে যদি ভাগ্য ভালো থাকে একটা রেসপিরেটরি সিস্টেমই 3 মিনিট চলে যায়। ওকে, তো ফাইনাল প্রফ ইটস নট অ্যাবাউট হার্ড ওয়ার্ক বাট অলসো অ্যাবাউট টেকনিক। ওকে, আপনার শুধু হার্ড ওয়ার্ক করলে, আপনি যদি অ্যাপ্রোচের টেকনিক না জানেন, ফাইনাল প্রফের ভাইভাতে অ্যাটলিস্ট ধরা খাবেন। ফাইনাল প্রফের ভাইভা আমি আগেও বলতেছি, মেডিসিন গাইনিয়মস টাইম লিমিটেড ছিল আমাদের, খুব সম্ভবত এটা সব জায়গায় লিমিটেড, সার্জারিতে আনলিমিটেড টাইম পেয়েছিলাম। যাই হোক, তো যেহেতু টাইম লিমিটেড 3 মিনিট সময়, দেখেন আপনার যদি আনকমন একটা এক্স-রে পড়ে যায়, আনকমন একটা ডায়াগনোসিস পড়ে, ওই 3 মিনিট ওইখানেই শেষ। ওকে, তো আমাদের মেডিকেলে দেখেন আমরা প্রায় 193 পার্টিসিপেট করছিলাম, এর মধ্যে 35 জন আমরা ফেল করছে, 158 পাস করছে। ওকে, 4:1 বলা যায়, কাছাকাছি। আর একটু সরি 4:1 না, 3:1 দিতে পারেন। 3 জন পাস করলে একজন ফেল করছে 4 জনের মধ্যে। তো যাই হোক, কেন বলতেছি, বিকজ এই যে 35 জন ফেল করলো, এদের মধ্যে আপনার দেখবেন যে অলমোস্ট 25 জন ভালো স্টুডেন্ট। ওকে, 25 জন ভালো স্টুডেন্ট বলতে আসলে পাস করার মতো স্টুডেন্ট ছিল। ওকে, বাট ফেল কেন হয়, সামটাইমস লাক একটা বিষয় আছে। আর সেকেন্ড অপশন হচ্ছে অ্যাপ্রোচ মেথডটা। হ্যাঁ, ভাইভাতে আপনি মেডিসিন, নিউট্রিশন, ইলেকট্রোলাইট, রিমাটোলজি সব সিস্টেম শেষ করে ফেললেন, এদিকে রেসপিরেটরি সিস্টেম পরে যান নাই, পড়লো এক্স-রে, হবে ভাইবা রেসপিরেটরি সিস্টেমে তো আটকে ফেলবে আপনাকে। ইউজুয়ালি পিক্টোরিয়াল গুলো এক এক মেডিকেলে এক এক রকম থাকে। ছবিগুলো ফাইনাল প্রফের ভাইবার আগে কালেক্ট করে নেবেন, রিটেনের আগে না কিন্তু। হ্যাঁ, পারলে সিনিয়রদের থেকে কালেক্ট করে নেন। পিক্টোরিয়াল গুলো প্রতিটা মেডিকেলে ফিক্সড, যেমন আমাদের সময় আমি কালেক্ট করে নিয়েছি, হয়তো 10 থেকে 15টা পিক্টোরিয়াল ছিল, এর মধ্যে কমন পড়ে গেছে। ওকে, পিক্টোরিয়ালে অ্যাসেলি থাকতে পারে, রিমাটয়েড হ্যান্ড থাকতে পারে, এরকম অনেকগুলো ফিচার্স থাকে। ওকে, ইভেন পিক্টোরিয়াল ছাড়াও সামটাইমস ইয়া থাকে, 3-4 লাইনের রিটেন কোশ্চেনের মতো থাকে ডায়াগনোসিস কি। ওকে, তো পিক্টোরিয়ালের সাথে প্লাস মাইনাস কি কিছু সিকিউ টাইপ কোশ্চেন থাকে, এসএকিউ আর কি। হ্যাঁ, যেমন 3 লাইন দেখবে, একটা কেস ধরেন অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের কেস, আপনাকে এসজিপিটি এলটি দিল, তারপর কিছু একটা হিস্ট্রি দিল, যেটা আপনাকে ভাবতে বাধ্য করে যে দিস ইজ এ কেস অফ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, দিস ইজ এ কেস অফ সিকেডি, দিস ইজ এ কেস অফ এসএলই। ইভেন এগুলো আপনাকে বললাম তো কোশ্চেন আকার দিতে পারে। ওকে, সো ভাইবার আগে মাস্ট কিন্তু এগুলো সংগ্রহ করে নেবেন। পিক্টোরিয়াল গুলো পাবেন, কোশ্চেন গুলো পাওয়া যায়, ইসিজি এক্স এর সব কিন্তু ভাইবার আগে মোটামুটি পাওয়া যায়। তবে কোনটা দিবে সেটা পাবেন না, হয়তো 10টা পাবেন, এই 10টার মধ্যে একটা পড়বেন। ওকে, সো মেথড বেশি ইম্পর্টেন্ট, কিভাবে আপনি অ্যাপ্রোচ করতেছেন। আমি আবারও বলতেছি, ফাইনাল প্রফ বাকি প্রফের মতো না না না। ওকে, মেডিসিনে কার্ড থাকে না, মানে আমরা যে কার্ড তুলি ফরেনসিক দিছি, প্যাথোলজি, মাইক্রো সবগুলোতে কার্ড তুলি না, মেডিসিনে কার্ড থাকে না। গাইনিঅপসে কার্ড থাকে, সার্জারিতে কার্ড থাকে। তাও সার্জারি দিতে হলে কার্ডের বাইরে আপনাকে কোশ্চেন করতে পারে, কার্ড তুলতে হয়, এটা কিন্তু মেডিসিনে নাই। মেডিসিনে আছে কি দিস ইজ। ওকে, তো যাই হোক, আপনাকে আমি মোটামুটি মেডিসিন ভাইভা রিলেটেড অনেক কথা বললাম। ইনশাআল্লাহ আমি অনেক কথা আসলে অনেক কিছুর মধ্যে মোটামুটি বলাই শেষ। পেডিয়াট্রিক্সে দেখেন ইনস্ট্রুমেন্ট গুলো সংগ্রহ করে নেবেন, 8-10টা ইনস্ট্রুমেন্ট থাকে, হয়তো লাম্বার পাঞ্চের নিডল থাকতে পারে, বা একটা সিরিঞ্জ থাকতে পারে, অথবা একটা হ্যামার থাকতে পারে, অথবা আম্বু ব্যাগ মাস্ক বা সেটটা থাকতে পারে। ওকে, এইরকম কিছু ইনস্ট্রুমেন্ট আপনার সামনে থাকবে, আপনাকে একটা নিতে বলবে। ধরেন আপনি নিলেন আম্বু ব্যাগ, আম্বু ব্যাগ থেকে আপনাকে কোয়েশ্চেন করবে যে এটা কোথায় ইউজ হয়, ওখান থেকে আপনার রেসপিরেটরি ডিস্ট্রেসে চলে যাবে, নিউনাটাল প্রবলেম, ওকে, পেরিনেটাল এক্সপেক্সিয়াতে চলে যেতে পারে। সো ইনস্ট্রুমেন্ট দিয়ে টপিকে ঢুকবে। ওকে, টাইম যেহেতু লিমিটেড, মাথায় রাখবেন আপনাকে খুব বেশি কোশ্চেন করার চান্স নাই স্যারদের। ওকে, সামটাইম 3-4টা কোশ্চেন, 5টা কোশ্চেনে 3 মিনিট শেষ হয়ে যায়। সো মাথায় রাখবেন, প্রিপারেশন নেওয়ার আগে সব পড়ার চেয়ে সিস্টেমিক ওয়েতে পড়েন, পিক্টোরিয়াল রিলেটেড টপিকগুলো আগে শেষ করেন,
সিকিউ রিলেটেড বা 3-4 লাইনওয়ালা যে কোশ্চেনগুলো আছে এগুলো রিলেটেড টপিকটা আগে শেষ করেন, এক্সট্রা রিলেটেড টপিকটা আগে শেষ করেন, দেন আসেন বাকিটা। নিউট্রিশন, ইলেক্ট্রোলাইট, অবেসিটি, রিমাটোলজি, সিভিএস, হেপাটোলজি সব পড়ে গেলেন, অথবা এমন ভাবে বললেন সবগুলো কিছু কিছু, লাভ নেই তো। আপনি যদি এক্স-রে ফাইন্ডিংস বলতে না পারেন, এক্স-রেটা কি সিওপিডি নাকি পালমোনারি টিবি নাকি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ওকে, আপনি যদি ওই ডায়াগনোসিস বলতে না পারেন এবং ওই ডায়াগনোসিস ডিটেইলস যদি না জানেন হবে না, ওকে। সো এই হচ্ছে মোটামুটি ভাইবা সম্পর্কে আমি বললাম, এগুলো কিন্তু সংগ্রহ করে নেবেন। আর শর্ট কেস যে পাঁচটা থাকে, মেডিসিনে ইউজুয়ালি জেনারেল এক্সামিনেশন, অ্যাবডোমেন এক্সামিনেশন, অ্যাবডোমেন এক্সামিনেশন আপনাকে স্প্লিন এনলার্জ, লিভার এনলার্জ দিতে পারে, ওকে। তো আপনি জেনারেল এক্সামিনেশনটা ভালো করে পড়বেন, তারপর অ্যাবডোমেন এক্সামিনেশনটা পড়বেন, লোয়ার লিম এক্সামিনেশন পড়বেন, চেস্ট এক্সামিনেশন পড়বেন। এই চারটা ইউজুয়ালি পড়লে হয়ে যায়, ওকে। কি কি বললাম? জেনারেল এক্সামিনেশন, লোয়ার লিম এক্সামিনেশন, দেন হচ্ছে অ্যাবডোমেন এক্সামিনেশন, and the last one is chest examination. Chest examination usually back থেকে দেওয়া হয়, ওকে। এই চারটার মধ্যে একটা তিনটা কমন পড়ে যায়, ওকে। নিউনেটের মধ্যে আইএমসি থেকে একটা কোশ্চেন আসে, একটা বাচ্চাতে আপনাকে রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, বলবে যে কি এটা কোন সেক্টরে পড়ে, নিউমোনিয়া হলে এটা কি সিভিয়ার নিউমোনিয়া কিনা, বা এরকম আইএমসি থেকে একটা কেস দেয়, ওকে। আর পিডি থেকে ইউজুয়ালি জেনারেল এক্সামিনেশন অথবা অ্যাবডোমেন এক্সামিনেশন থেকে একটা দিতে পারে, ওকে। তো এক জেনারেল আর অ্যাবডোমেন পড়ে আপনি পিডি মেডিসিনে শর্ট কেস অনেকগুলো পাবেন, ওকে। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে অ্যাড হয়ে থাকে, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু মেডিসিনের লোয়ার লিম এক্সামিনেশন ছাড়া মেডিসিন পেডের সবগুলো আপনার শর্ট কেস আছে, লোয়ার লিম নাই আর আইএমসিআই নাই, এই দুটো নাই, বাকি সবগুলো আছে, ওকে। তো আজকে আসলে মেডিসিন নিয়ে বলি, সার্জারি কাইন্ডের দিকে না যায়, হ্যাঁ। তো এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে কেস বা এটা সম্পর্কে বললাম। আর লং কেসে ইউজুয়ালি রেসপিরেটরি কেস, সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, তারপর পালমোনারি টিবি, এইগুলো থাকতে পারে। আর হেপাটোলজি থেকে সিএলডি থাকতে পারে, স্ট্রোক থাকতে পারে, পাইরেশিয়া অফ আননোন অরিজিন থাকতে পারে, অথবা ইনফেকশাস ডিজিজ থাকতে পারে। সো 5 থেকে 7টা পড়বেন, এবং এগুলো ইউজুয়ালি আপনি যে মেডিকেলে কেস দিবেন, ধর আপনি চিটা মেডিকেলে পড়েন, হ্যাঁ, এর আগের দিন আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন আপনার যে ওয়ার্ডের পরীক্ষা সেই ওয়ার্ডে কোন কোন কেসগুলো দিছে, হ্যাঁ। সো জেনে নেন, ইউজুয়ালি কোয়াইট সিমিলার কেসই দেয়, ওকে। আমার ভাগ্যে সিওপিডি পড়ছিল এবং আলহামদুলিল্লাহ আমার আপনার মেডিসিনের কেস, সরি ভাইবার মধ্যে 3টা ভাইবা বুটে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, বিকজ আমি একটু টেকনিক্যাল অ্যাপ্লাই করছিলাম। আমার ভাইভাতে আউট অফ 120, হ্যাঁ সরি 150 না, 50 50 150, তো এখানে 120 পেলে কিন্তু অনার্স আমার 110 আসছিল, হ্যাঁ 10 নাম্বার শর্ট ছিল। আর আমার এই লং টেস্টটা খুব বেশি ভালো হয়েছে মাশাআল্লাহ, তো যার কারণে আমার কেসে ভালো নাম্বার আসছে, হ্যাঁ। শর্ট কেসগুলো মোটামুটি অ্যাভারেজ হয়েছে, কারণ শর্ট কেসে টাইমটা শর্ট, হ্যাঁ 5 থেকে 6 মিনিট সময়, আর কম পাওয়া যায় বেল দিয়ে দেয়, একটু খুব দ্রুত অ্যাপ্রোচ করতে হয়, একটু ভুল হলেই একটু মার্কস কমে যায়, 6-7 দেয় এভারেজ, তবে ফেল করায় না। যাই হোক, এবারে এসে রিটেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ শুড অল নো ফ্রম দ্য বিগিনিং, এখন থেকে জানা উচিত, সেটা হচ্ছে রিটেন। অসপি ভাইবা কেস এগুলো আসলে রিটেনের উপর জানলেও কিছুটা চলে, ওকে। তো রিটেনে কিভাবে অ্যাপ্রোচ করবেন দেখেন, আপনাদেরকে একটু শর্টকাটে বলি, হ্যাঁ। পেপার 1, পেপার 2, আপনি আগে দেখবেন যে পেপার 1 এর টপিক কি কি আছে। যেমন আমরা যেহেতু নিউ কারিকুলাম 2800 নভেম্বর থেকে কিন্তু নিউ কারিকুলাম, হ্যাঁ, তো যেখান থেকে 4টা প্রফ হয়েছে তখন থেকে নিউ কারিকুলাম। নিউ কারিকুলামে আপনার পেডিয়াট্রিক্স, সাথে নার্ভাস সিস্টেম, সাথে খুব সম্ভবত ইলেকট্রোলাইট, নিউট্রিশন, এরকম, তারপর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ইনফেকশাস ডিজিজ, এগুলো সবগুলো আসলে পেপার 2 তে রাখছিল, আর বাকি সবগুলো পেপার 1। একটু দেখে নেবেন পেপার 1 পেপার 2 এর ইয়াগুলো আপনার গাইড বইয়ের শুরুতে থাকে, প্রশ্ন ব্যাংকের শুরুতেও থাকে, হ্যাঁ। তো যাই হোক, যে টপিকে থাকুক আপনি কি অ্যাপ্রোচ করবেন, এখন থেকে কি অ্যাপ্রোচ করা উচিত, ওকে। দেখেন, আপনার প্রথমে আপনার বুঝতে হবে আপনি রিটেনের জন্য কয়টা বোর্ড সলভ করবেন ফাইনাল প্রফের জন্য। আমি আপনাদেরকে একটা বলি, যেটা আমি করছি, আপনারা 2020 এর, যেমন আমরা যে পরীক্ষা দিচ্ছি এটা হচ্ছে 2020 নভেম্বর, 2020 নভেম্বর, তো আপনারা 2020 এর নভেম্বরের কোশ্চেনটা সলভ করবেন যেটা আমরা দিছি, ওকে। নাম্বার 1,
নাম্বার 2 হচ্ছে 2019 এ মে নভেম্বর, এই দুটো সলভ করবেন কারণ এগুলো নিউ কারিকুলামের। হ্যাঁ, 2018 নভেম্বর। তাহলে these four are the professional question for new curriculum. ওকে, যারা আমরা যেহেতু এখন সবাই নিউ কারিকুলাম, আমাদের সবার আগে টার্গেট থাকবে আমাদের কারিকুলামের কোয়েশ্চেনগুলো। ওকে, কারণ নার্ভাস সিস্টেম আগে ছিল পেপার 1, এখন পেপার 2 তে চলে আসছে, সো মাথায় রাখতে হবে। তাহলে আপনি সবার আগে রিটেনের জন্য প্রশ্ন ব্যাংক আজকেই কিনেন, কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করে 2020 নভেম্বর, 19 মে নভেম্বর, 18 নভেম্বর এই চারটা সলভ করেন। ওকে, যারা সামনে সাপ্লিতে বসবেন তারা এগুলো, আর যারা সাপ্লির পরে বসবেন আপনারা 2020 এর সাপ্লিটাও অ্যাড করবেন। ওকে, 2020 এর সাপ্লি যেটা আসলে মে ধরা হয় আর কি। হ্যাঁ, নভেম্বর মে, নভেম্বরটা হচ্ছে ইউজুয়ালি মেইন প্রফ, মেটা হচ্ছে সাপ্লি। তো আপনারা 2021 এর মে ধরবে আর কি। হ্যাঁ, এটাকে 2021 এর মে ধরা হবে। তো ওই কোশ্চেনটা সলভ করবেন কারা, যারা রেগুলার বসবেন, আর যারা সাপ্লিতে বসবেন তারা এই চারটা আগে সলভ করবেন। ওকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওল্ড কারিকুলামে আসবেন। এই চারটা পাঁচটা প্রফ পরে কিন্তু আপনার অলমোস্ট 60 থেকে 70% কোশ্চেন কমন পড়ে যাবে। ওকে, তারপর আপনি আসবেন ওল্ড কারিকুলাম। ওল্ড কারিকুলামে কি সলভ করবেন? 2020 এর জানুয়ারি জুলাই, 2019 এর জানুয়ারি জুলাই, 2018 এর জানুয়ারি জুলাই। টোটাল কয়টা? 6টা। এখানে টোটাল কয়টা? 4টা। তাহলে আপনি যিনি সামনে সাপ্লিমেন্টারি एग्जाम দেবেন, আপনি অ্যাট লিস্ট এই 10টা প্রফ রিটেন সলভ করে দেবেন। ওকে, আর যারা নিউ কারিকুলাম যারা মেইন প্রফে বসবা তারা হচ্ছে এই 10টার সাথে সাপ্লিমেন্টারি কোশ্চেনটা 11টা করবা। ওকে, তাহলে এটা টেকনিক কেন বলতেছি, কারণ ফাইনাল প্রফের জন্য 5 বছর পড়তে হয় না, প্রফ কোশ্চেন কাউন্ট করে পড়তে হবে। ওকে, তাহলে মিনিমাম এই 10টা বা এই 11টা, এর পাশাপাশি যদি এক্সট্রা পড়তে চাই 17 পড়ুক, 16 পড়ুক, 15 পড়ুক, ডাজন্ট ম্যাটার, বাট অ্যাট লিস্ট এইটুকু পড়ে যেতে হবে রিটেনের জন্য। ওকে, কারণ ফাইনাল প্রফের রিটেন একটা ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট ম্যাটার। আচ্ছা, ফ্যানটা একটু দিই। তো তাহলে আপনারা, আমি অলরেডি মনে হয় 20-22 মিনিট নিয়ে নিয়েছি, বেশিক্ষণ লাগবে না ইনশাআল্লাহ, 7-8 মিনিটের মধ্যে শেষ করতেছি। আজকে শুধু মেডিসিনটা নিয়ে আলোচনা করতেছি। তো তাহলে আপনাদের রিটেনের জন্য এই 10টা প্রফ। এখন যারা সামনে কি দিবেন, সাপ্লিমেন্টারি দিবেন, তাদের সময় যদি কম থাকে তাহলে তারা কি করবে? আচ্ছা, আমার যেহেতু সময় 2 মাস আগে থেকে আমি কি করছি, এই 10টা প্রফ আমার সময় তা 2020 নভেম্বর ছিল না, আমি এটা ছাড়া আমি অ্যাসেসমেন্টটা সহ সলভ করছিলাম, আমাদের অ্যাসেসমেন্ট পরীক্ষা। তো আমি কি করছি দেখেন, গাইনি অপস 10টা প্রফ বা 11টা প্রফ ছিল, আমি 11টা সলভ করছি অ্যাসেসমেন্ট সহ। 1 2 3 4 5 6 8 10টা সলভ করছি খুব সম্ভব। হ্যাঁ, যাই হোক, তাহলে আমি কিভাবে সলভ করছি, যা কোশ্চেন আছে সব লিখে ফেলছি। খাতার সংখ্যা দেখেন 1 2 3 4 5 6। ওকে, তাহলে এই 3 সাবজেক্টের 10টা প্রফের সবগুলো কোশ্চেনের অ্যানসার আমি লিখে ফেলছি। কেন এগুলো দেখাচ্ছি? বিকজ ইট ইজ পসিবল। আপনি চাইলে আপনারা সম্ভব। আমার খুব বেশি সময় লাগে না, 2 মাসও লাগে না এগুলো লিখতে। হ্যাঁ, তো সম্ভব, 2 মাসও লাগবে না, মনোযোগ দিয়ে যদি লিখেন 1.5 মাসে 1.5 মাসে শেষ হয়ে যাবে। তো যাদের সময় আছে, যারা মার্চ এপ্রিলে বসবেন, আমাদেরকে রিকোয়েস্ট লিখে সলভ করেন ফাইনাল প্রফে কোশ্চেন। কেন? কারণ একটা কথা মাথায় রাখবেন, আদার্স প্রফে আপনি কিন্তু টার্ম এক্সাম দেন, কার্ড এক্সাম দেন, ফাইনাল প্রফে আমরা কোনো দিই না। ফাইনাল প্রফে আমরা কি দিই? অ্যাসেসমেন্ট প্রফ, একটা অ্যাসেসমেন্ট দেবো, একটা ফাইনাল প্রফ দেবো। সো রিটেন কোশ্চেন এই কারণে লিখে সলভ করাটা ফরজ, আমার মনে হয় এটা উচিত। ওকে, অনেকে বলবে যে গাইড বইয়ে তো সব কোশ্চেন আছে, লিখার দরকারটা কি? এই কোশ্চেন আসলে অনেকে করছে, বাট আসলে এই কোশ্চেন ব্যাংক করে যখন কোশ্চেন সলভ করবেন তখন বুঝবেন আসলে গাইডে কি সলভ করা, আপনার কোশ্চেনে কি চাইছে। যেমন একটা কোশ্চেন ব্যাংকে আসছে কি, একটা বাচ্চা, একটা মায়ের 3টা বেবি। ওকে, এটার সেকেন্ড থার্ড বেবি ডেলিভারি প্রসেসটা কি হবে? কোশ্চেন ব্যাংকে গাইড বই লেখা আছে সেকেন্ড বেবি পর্যন্ত, থার্ড বেবির কথা কিন্তু গাইড বই লেখা না। আপনি যখন এই কোশ্চেনটা করবেন, আপনি থার্ড বেবি কিভাবে ডেলিভারি করতে হয়, মাল্টিপল প্রেগন্যান্সি ক্ষেত্রে সেটা কিন্তু ফাইন্ড আউট করে লিখে ফেলবেন। ওকে, তো আপনাদেরকে আমি বলতেছি গাইড বইয়ের সাথে কোশ্চেন ব্যাংকের বিস্তর পার্থক্য। ওকে, গাইড বইয়ের শেষের দিকে দেখবেন উপরে লেখা আছে, দেখে নেন, এরকম কিছু লেখা থাকে। ওকে, যে উপরে সলভ করা হয়েছে দেখে নেন।
কোয়েশ্চেন লিখে অ্যানসার লিখে এটাই যে অ্যাভাব ডিসকাশন দেখে না শেষ। তো বলতেছি রিটেন কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করেন, অ্যাটলিস্ট এই 10টা প্রফের কোয়েশ্চেন হাতে রাখেন, কিভাবে লিখতে থাকেন। ওকে, আমি হচ্ছে সিইউর আন্ডারে লিখছিলাম এবং আমার যারা কলিগ ছিল, আমার যারা কলিগ যারা ডক্টর হয়ে গেছে, এর মধ্যে অ্যাবাউট 150 জনের কাছাকাছি অথবা 100 প্লাস হবে, এ আমার কাছ থেকে এগুলোর পিডিএফ নিয়েছিল। কেন? গাইড বই আসলেই নাই। আপনারা গাইড বই খুলে দেখেন, গাইড বই কিন্তু হুবহু রিটেন কোয়েশ্চেন থাকে না, ওরা অনেক কিছু শর্টকাটে লিখে, অনেক কিছু ভুল লিখে, যেগুলো আমি কি করছি সুন্দর করে বুঝাই নিয়েছি। আর সিইউর আন্ডারে যারা সামনে ফাইনাল প্রুফ দিবেন, আপনারা চাইলে আমার কাছ থেকে এই পিডিএফ গুলো কালেক্ট করতে পারেন। এখানে প্রায় 80টার মতো পিডিএফ ছিল আমার। হ্যাঁ, তো এই হচ্ছে রিটেনের জন্য। তাহলে আমি আপনাদেরকে কিন্তু রিটেনের জন্য বললাম। তারপর অসপির জন্য কোশ্চেন ব্যাংক কালেক্ট করবেন সবার আগে। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক কালেক্ট করে সেম স্টাইলে করবেন। অসপির জন্য ইউজুয়ালি আমি 2015 পর্যন্ত বা 16 পর্যন্ত পড়তে আপনাদেরকে সাজেস্ট করব। 18 বাদে 17, 16 পড়বেন। হ্যাঁ, অসপির জন্য। আর কেসের জন্য আমি মোটামুটি বলছি, আপনারা আব্দুল্লাহ স্যারের কেসের বইটা তো আছে সবারই, ওইখান থেকে লং কেস আপনার যে টপিকগুলো ভাইবার আগে থাকবে কালেক্ট করবেন। ওকে, এই হচ্ছে মোটামুটি অ্যাবাউট মেডিসিন। তার বাইরে এবার একটু আমি এক্সট্রা কিছু কথা বলি। যারা আপনার এখনো 3-4 মাস সময় আছে, মানে রেগুলার ফাইনাল প্রফিট হতে, ওকে, তাদের জন্য আমার রানিং 3টা ব্যাচ আছে। আমি বলতেছি না যে এগুলোতে আপনি ভর্তি হন, বাট আপনি চাইলে আসতে পারেন। একটা আছে মেডিসিনের ব্যাচ, একটা আছে সার্জারির ব্যাচ, আর একটা আছে পিডিয়াট্রিক্সের ব্যাচ। ওকে, মেডিসিন ব্যাচটা 100 ক্লাসে, এটা আমি ডেভিডসনকে রেফারেন্স বুক হিসেবে ইউজ করে ডেভিডসনকে মাথায় রেখে পড়াই দিই। সার্জারিটাতে 35টা ক্লাস, পিডিতে 30টা ক্লাস। ওকে, দিস টু আর রানিং। এটা স্টার্ট হবে নেক্সট উইকে। ওকে, কোর্স ফি গুলো খুবই সামান্য। এই 100 ক্লাসের জন্য আমি রাখছি কত, 2500। এর মধ্যে 5 জন স্টুডেন্ট যদি একসাথে ভর্তি হয় 2500 টাকা ডিসকাউন্ট। সার্জারিতে 35টা ক্লাস রাখছি, প্রাইস হতো কত, 1600। কেউ যদি মেডিসিন করে তার জন্য কিছু ডিসকাউন্ট, কেউ যদি 5 জন মিলে করতে হয় তার জন্য আরো ডিসকাউন্ট, এইভাবে সুযোগ রাখছি। পিডি এই দুইটা কোর্স যারা করে তাদের জন্য ফুল ফ্রি, বাট নতুন কেউ অ্যাড হলে তার জন্য 1200। ওকে, এইভাবে আমার কোর্সগুলোতে কিন্তু অনেকগুলো সুযোগ আছে। ওকে, তো কেউ চাইলে যদি মনে হয় ফাইনাল প্রফ মার্চ এপ্রিল 3-4 মাস সময় যার আছে তার জন্য, এগুলো সামনে জানুয়ারি সাপ্লি দিবেন তার জন্য কিন্তু না। ওকে, চাইলে আপনারা মেডিসিন সার্জারি পেডি আমার এই ব্যাচগুলোতে অ্যাডমিট হতে পারেন। এই ব্যাচগুলো আসলে যারা আমার ব্যাচগুলোতে অ্যাড হয়েছে তাদেরকে, তারা জানে বা তাদের কাছ থেকে একটু জেনে নেবেন। হয়তো দেখবেন যে কোনো না কোনো মেডিকেলে কেউ না কেউ আমার সাথে অ্যাড আছে আমার ব্যাচগুলোতে। ওকে, আমি বেসিক্যালি পোস্ট গ্রাজুয়েশনকে টার্গেট করে সহ পড়াই। ওকে, শুধু যে রিটেন প্রিপারেশন শেষ হয় বা ভাইবা শেষ হয় তা না, আমি পোস্ট গ্রাজুয়েশনকে টার্গেট করেও কিন্তু পড়াই। ওকে, তো যাই হোক, আমি আমার লাইভ সেশনটা শেষ করব। 11টা 16 হয়ে গেছে। আজকে মেডিসিন নিয়ে আমি ইন ডিটেইলস আলোচনা করছি। আশা করি ভাইবার ক্ষেত্রে টেকনিক অ্যাপ্লাই করবেন। ভাইবার ক্ষেত্রে একদম এ টু জেড করার দরকার নাই। আগে ইম্পর্টেন্ট পিকটোরিয়াল রিলেটেড, সিকিউ রিলেটেড, স্টেট রিলেটেড কোশ্চেন সলভ করা, তারপর আদার্স। ওকে, এই কাজটা না করলে ভাইভাতে ধরা খাবেন, বিকজ মাত্র 18 মিনিটের ভাইভা 6 জন টিচারকে আপনার ফেস করতে হবে। সো 3 মিনিটে আপনাকে জাজ করার জন্য এনাফ পরিমাণ টেকনিক মাথায় রাখবেন, নলেজ মাথায় রাখলেই যে দ্রুত পাস করবেন তা কিন্তু না। এই জায়গায় অ্যাটলিস্ট কারণ অনেক নলেজের মধ্যে আপনার যদি হেফাজত হয়েছে তাহলে সমস্যা। যদি রাখতে পারেন সব নলেজ, দ্যাটস ওকে। যেন আমার পক্ষে সম্ভব না একদম সব করে সব মাথায় রাখা। সো আমি টেকনিক অ্যাপ্লাই করছি। রিটেনের ক্ষেত্রে 10টা প্রফ অ্যাটলিস্ট আমাদের সময় আমি অ্যাসেসমেন্ট সলভ করছি। আপনারা আপনাদের যখন আপনারা রেগুলার প্রফ দিবেন মার্চ এপ্রিলের সময়, আপনাদেরকে অ্যাসেসমেন্ট হবে মেডিকেল, ওটার কোশ্চেন সহজ সলভ করবেন। ওকে, আর সিইউর ফাইনালে যারা আছে তারা চাইলে আমার এই পিডিএফ গুলো কালেক্ট করতে পারেন। স্পেশাল পিডিএফ এর একটা গ্রুপ আছে, এখানে কিছু ভিডিও সহ আছে। ওকে, 70টার মতো পিডিএফ, 50টার মতো ভিডিও। ওকে, তো আপনারা চাইলে অপশন অনেকগুলো আছে, মেথড আছে বলে দিলাম, যার সেইভাবে ইচ্ছা ইনশাআল্লাহ এই অনুযায়ী অ্যাপ্রোচ করবেন। আর কমেন্ট সেকশনে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা জানাবেন। আমি চেষ্টা করব সার্জারি গাইনি অপসের জন্য আরো 1-2টা লাইভ সেশন অ্যারেঞ্জ করার, বাট আমি
চেষ্টা করব, শিওর না, বিকজ খুব অল্প কয়েকদিনের মধ্যে আমার ইন্টার্ন ডিউটি শুরু হবে। তো যাই হোক, আজকের লাইভটা এখানে শেষ করতেছি। যারা ধৈর্য ধরে এখনো 22 জন মাশাআল্লাহ আছেন, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা লাস্ট কথা, এই লাইভ ভিডিওটা আমি কিন্তু ইউটিউবে ইনশাআল্লাহ রাখবো। আপনারা চাইলে ইউটিউব থেকে লিংকটা নিয়ে ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারেন, এইটার লিংকও কিন্তু শেয়ার করতে পারবেন। ওকে, তো শেষ করতেছি, আল্লাহ হাফেজ।